নমস্কার, নিউজ আরসিবিএস এ আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব হেডলাইন্স। জেলা জুড়ে পালিত হলো উল্টো রথ। উল্টো রথে মেতে উঠলেন জেলাবাসী। অরণ্য সপ্তাহ পালন করা হলো জেলা জুড়ে। তমলুকে প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হলো বসে আঁকো প্রতিযোগিতা। আরসিবিএস নিউজের খবরের জের দীঘা থেকে গ্রেপ্তার করা হলো চিটফান্ড কর্তাকে। সিঙ্গাপুরের আদলে দীঘায় ডলফিন পার্ক। রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয়েছে প্রাথমিক পর্যায়ের কাজ। ইন্টারনেটের যুগে কমছে বই পড়ার ঝোঁক। পাঠক শূন্য নন্দকুমার করক দেশপ্রাণ পাঠাগার। 5 বছর ধরে বেহাল অবস্থা মহিষমোট মডেল শিশু শিক্ষা কেন্দ্রের। অবস্থা খতিয়ে দেখার আশ্বাস অতিরিক্ত জেলা শাসকের। চণ্ডীপুরে লক্ষাধিক টাকা চুরির অভিযোগ দায়ের চণ্ডীপুর থানায়। হলদিয়া উন্নয়ন পর্ষদের প্রথম বৈঠকে 100 কোটি টাকার বাজেট পেশ। পর্ষদে সদস্য পরিবর্তন। আসছি বিস্তারিত খবরে। জেলা জুড়ে পালিত হলো উল্টো রথ। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম মানুষ মেতে উঠলেন রথযাত্রা উৎসবে। কোলাঘাট ও মহিষাদলে দেখা গেল ফিরতি রথের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ আরসিবিএস। 14 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত জেলা জুড়ে অরণ্য সপ্তাহ পালন করা হচ্ছে। বৃহস্পতিবার জেলা প্রশাসনিক ভবনে বৃক্ষরোপণ করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা শাসক ডাক্তার রশ্মি কমল। প্রায় 10 লক্ষের কাছাকাছি গাছ লাগানো হবে জেলা জুড়ে। এদিন 2টি ট্যাবলোর উদ্বোধন করেন জেলা শাসক রশ্মি কমল। 59 জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। 14 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত জেলা জুড়ে অরণ্য সপ্তাহ পালন করা হচ্ছে। জেলার সমস্ত ব্লকেই বিভিন্ন পঞ্চায়েতে বৃহস্পতিবার চলল বন মহোৎসব। জেলা প্রশাসনের উদ্যোগে সমগ্র জেলা জুড়ে মহাত্মা গান্ধী জাতীয় কর্মসংস্থান প্রকল্পে পাট্টার মাধ্যমে 6,54,000 গাছের চারা, সামাজিক বৃক্ষরোপণের মাধ্যমে আরও 3,50,000 গাছের চারা লাগানো হবে। উপকূল এলাকায় নারকেল ও ম্যানগ্রোভের চারা লাগানো হবে অরণ্য সপ্তাহব্যাপী, যেখানে নারকেল চারার সংখ্যাই থাকছে 50,000। 6,230টি বৃক্ষ পাট্টা দেওয়া হবে। রাস্তার ধারে গাছ লাগিয়ে 80 কিলোমিটার এলাকার সবুজায়ন করা হবে। জেলার বিভিন্ন স্বনির্ভর দল ও স্কুলের যৌথ দায়িত্বে গাছগুলিকে রক্ষণাবেক্ষণ করা হবে। স্বনির্ভর দলগুলি গাছগুলি রক্ষণাবেক্ষণের জন্য গাছপিছু 10 টাকা করে পাবেন। গোষ্ঠীগুলির আওতায় থাকবে 50 থেকে 200টি গাছ। গাছের মালিকানাও থাকবে গোষ্ঠীর হাতে। পরবর্তী ক্ষেত্রে গাছ বিক্রি করার সময় গোষ্ঠীর মহিলারা পাবেন বিক্রির 75% এবং 25% পাবে সরকার। আমাদের জেলার টার্গেট আমরা এবং বন দপ্তর যৌথভাবে অন্তত 10 লক্ষ চারা গাছ রোপণ করব। আমাদের যেটা সরকারের নিয়ম সেটা হচ্ছে রোড সাইড প্ল্যান্টেশন যেখানে করা হয়, রাস্তার ধারে যে বৃক্ষরোপণ করা হয়, সেখানে গাছ সাধারণভাবে একটা ব্যক্তিকে বা গোষ্ঠীকে আমরা ন্যূনতম 50 এবং ম্যাক্সিমাম 200টা গাছের দায়িত্ব দিয়ে থাকি এবং এই গাছগুলো রক্ষা করার জন্য গাছ প্রতি মাসে 10 টাকা করে তারা পেয়ে থাকে। পার প্ল্যান্ট পার মান্থ 10 টাকা। গাছ বড় হওয়ার পরে যে গাছ হবে সেটার থেকে যে টিম্বার পাওয়া যাবে সেখানে 75% উপভোক্তা পাবে এবং 25% টাকা স্টেট এক্সচেকারে ফিরে আসবে। এটা হচ্ছে সেই সম্পদের যাতে আংশিক মালিকানা তারা পায়, তাদের মানে সম্পদের মধ্যে তাদের মালিকানা দেওয়া হচ্ছে এবং গাছ যাতে সঠিকভাবে বেঁচে থাকে, রক্ষা পায়। বৃহস্পতিবার কালেক্টরেটে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রায় 59 জন প্রতিযোগী জেলা প্রশাসনিক ভবনে বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বৃক্ষরোপণ করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা শাসক ডাক্তার রশ্মি কমল। এদিন 2টি ট্যাবলোর উদ্বোধন করা হয়। জেলা জুড়ে ট্যাবলোর মাধ্যমে বৃক্ষরোপণের প্রচার চালানো হবে। সেই সঙ্গে থাকছে বাউল শিল্পীদের গানের মাধ্যমে গাছ লাগানোর গুরুত্ব প্রচার। আজকে আমরা এখানে কালেক্টরেটে গাছ লাগানোর প্রোগ্রাম করছি। বন মহোৎসব যে উইক আছে আমাদের আজ থেকে পালন করতে শুরু করেছি। এই বাচ্চাদেরকে আমরা ডেকেছি ব্লক থেকে। ব্লকে আগে একটা পেন্টিং কম্পিটিশন হয়,
আবার সবাই সিলেক্ট হয়ে এখানে এসছেন, যে ব্লক থেকে দুটো তিনটো যে ভালো ফার্স্ট সেকেন্ড থার্ড করেছেন ওরা এসছেন, এখানে ফাইনাল সিলেকশন হয়ে এদেরকে প্রাইজ দেওয়া হবে। আর তাছাড়া আমরা আইসি ম্যাটেরিয়ালস দিচ্ছি সবাইকে, জেনারেট করছি, আমরা ট্যাবলেও মতলব ফ্ল্যাগিং করেছি। আর তাছাড়া আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সঙ্গে একটা কনভার্জেন্স স্কিম করে, এনআরইজিএস আর ফরেস্ট ডিপার্টমেন্টের কনভার্জেন্স স্কিম করে মোটামুটি যে সোশ্যাল ফরেস্ট্রি আর ফ্রুটের যে গাছ লাগানো হচ্ছে কোস্টাল বেল্ট অলসো আর রোডের কিনারা 80 কিলোমিটার আমরা কভার করছি। আর ওটা আউটকাম মনে হচ্ছে কি 3 লাখ ম্যান্ডেজ আমরা জেনারেট করতে পারবো। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। নিউ দীঘা থেকে গ্রেপ্তার করা হলো এক চিটফান্ড কর্তাকে। মাস ফুরোলেই লাখ টাকা দ্বিগুণ করার শর্তে রমরমিয়ে ব্যবসা চালাচ্ছিলেন ওই ব্যক্তি। আরসিবিএস এর ক্যামেরা পৌঁছে যায় কারবারির অফিসের অন্দরে। সেই ফুটেজ দেখে দ্রুত পদক্ষেপ নেয় প্রশাসন। গ্রেপ্তার করা হয় চিটফান্ড কর্তাকে। কথায় আছে দানের অর্থ নাকি ফেরত হয়, তবে এই দান একেবারেই আলাদা। দান করলেই মাসের শেষে আপনি পেয়ে যাবেন দ্বিগুণ লাভ। অবাক করার বিষয়, রাতারাতি লাখপতি থেকে কোটিপতি হওয়ার দারুণ উপায়। যদিও দেশ বা বিদেশের অর্থনীতিতে নেই এমন কোনো নমুনা। তাহলে ভাবছেন কালা জাদুর কথা? তা না হলে এমনটা কিভাবে সম্ভব হচ্ছে? লোভে পড়ে আপনি হয়তো লক্ষ টাকা দান করেই বসলেন, কিন্তু পরের মাসে যে আপনি 2 লক্ষ টাকা পাবেন তা কিন্তু নিশ্চিত নয়। এক্ষেত্রে আপনার টাকা দানের খাতে চলেই যাবে। জুয়ারি কিংবা কোটি টাকার মালিক হলে আপনার হয়তো আফসোস হবে, কিন্তু এই লোভনীয় ফাঁদে পা দিয়ে লোভের শিকার হয়ে জমি জমা বিক্রি করে যার টাকা লগ্নি করেছেন তাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। মাসের শেষে টাকা ফেরত না পেলে দায় নেবে না কেউই। তখন কপাল চাপড়ানো ছাড়া থাকবে না আর কোনো উপায়। চিটফান্ড নিয়ে কম উত্তাল হয়নি রাজ্য কিংবা দেশ। সচেতন হয়েছে প্রশাসন, সচেতন হয়েছে মানুষ। অন্যদিকে সচেতন হয়েছে চিটফান্ড কারবারিরাও। তবে দাঁড়িয়ে পড়েনি তাদের কারবারে। কৌশল বদলে আবারও নতুন করে শুরু হয়েছে কারবার। প্রোভাইড হেল্প গেট হেল্প এই মট নিয়ে এবার চালু হয়েছিল নতুন সংস্থা MMM এশিয়া গ্রুপ। সরকারি কোনো ছাড়পত্র নেই এই সংস্থার। বিনা ছাড়পত্রে ইন্টারনেটের মাধ্যমে এই সংস্থা জাল বিস্তার করে ফেলেছিল বিশ্বের 107টি দেশে, যার মধ্যে শীর্ষে রয়েছে আমাদের দেশ ভারত। আর সদস্য সংখ্যা 138 মিলিয়ন। সবটাই সংস্থার ওয়েবসাইটে লেখা। আপাতত এই রাজ্যে সংস্থার একটি অফিস ছিল সৈকত নগরী দীঘাতে। নিউ দীঘার বটতলা বাজারের সবুজের হাট, এই হাটের এক গলিতে প্রজ্ঞা এন্টারপ্রাইজ। সিসি ক্যামেরা, অ্যালুমিনিয়াম, সিলিকন, স্টিল, কাঁচ সহ যাবতীয় গৃহসাজের সরঞ্জাম বিক্রির দোকান এটি। তবে সবটাই দোকানের বাইরের ফ্লেক্স কিংবা ব্যানারে লেখা। ভেতরের চিত্রটা একেবারেই আলাদা। কাঁচের ঘেরা এসি ঘর, চারিদিকে সিসি ক্যামেরা। রিমুভিং চেয়ারে বসে আছেন দোকানের মালিক সমর কুমার জানা, ব্যবসায়ী মানুষ। টেবিলের ওপর গোটা 5 দামি মোবাইল। একের পর এক ফোন ঢুকছে মোবাইলে। তবে কথাবার্তায় নেই আসল ব্যবসার ছাপ, শুধুই মাসের শেষে দ্বিগুণ লাভের গল্প। খবর ছিল, তাই সত্যতা যাচাইয়ের জন্য প্রজ্ঞা এন্টারপ্রাইজের অফিসে পৌঁছে গেছিল নিউজ আরসিবিএস এর ক্যামেরা। কাছের দরজা ঠেলে ঢুকতে সংস্থার কর্তা জানতে চাইলেন নাম ঠিকানা। তারপরেই শুরু হলো টাকার খেল এবং টাকা দ্বিগুণ হয়ে যাওয়ার প্রক্রিয়া বোঝানো। প্রশ্ন করা হয়েছিল সংস্থার ভবিষ্যৎ কি? উত্তর এসেছিল আজ আছে কাল নাও থাকতে পারে, যার কারণে আমরা দায়িত্ব নিচ্ছি না। আমানতকারীকে আগে থেকেই বলেছি নিজের দায়িত্বে টাকা লগ্নি করতে। যতটাই ক্ষতি সামলাতে পারবেন ততটাই বিনিয়োগ করুন। আমরা যেরকম রুপি বলছি কারেন্সিকে, এটার যে নির্মাতা তাদের সেখানে চলে হচ্ছে মাভ্রো। ঠিক আছে, ইউরো, ডলার, পাউন্ড যেরকম, এটা হচ্ছে মাভ্রো একটা কারেন্সির নাম দেওয়া আছে। তো এই মাভ্রোটাকে এখানে গ্রোথ বলছে যে 100% পার মান্থ, মানে 10,000 টাকায় পার ডে 333 টাকা করে আপনি গ্রোথ পাবেন, হিসাব মতন মাসে ডবল। তো এই টাকাটা কিভাবে সিস্টেমেটিক যাবে, আপনার একটা ইমেল আইডির মাধ্যমে কোম্পানির সাথে কানেক্ট হতে হবে, দিয়ে কোম্পানিকে আপনাকে জানাতে হবে যে আমি 10,000 টাকা প্রোভাইড হেল্প করতে রাজি আছি। তখন কোম্পানি কাউকে না কাউকে একটা লিঙ্ক দেবে, ঠিক আছে, যে এই টাকাটা আপনি অমুক লোককে পাঠান। কিরকম হবে, এই যে প্রোভাইড হেল্প, আমার নাম সমর কুমার জানা, আমি এখানে রিকোয়েস্ট করেছিলাম ধরো এই যে 3,000 টাকা, কত তারিখ 16/4, আমাকে লিঙ্ক দিল ওই 3,000 টাকার এই বাবুলি পাল, এই লোককে কিন্তু আমি চিনি না। ঠিক আছে, এর সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। ডিটেলস ক্লিক করলে এখানে কেউ দেখতে পারে পারে না। তো শত্রুতা অভাব নেই, কেউ কোনোভাবে ওকে ইনজিওর করলো, তখন কোম্পানি তো ডামাডোল।
তো কোম্পানিটা একটা ফরেন এনজিও, কোম্পানি তো পয়সা নিচ্ছে না, কোম্পানি উল্টে দিচ্ছে তোমাকে। তো কোম্পানি বন্ধ হওয়ার তো কোনো কারণ নেই। তুমি যদি টাকা, আমি তোমাকে টাকা দিই হাতে নাতে, আমার তোমার প্রতি অবিশ্বাস হতেই পারে, টাকা নিয়ে আমি উড়ঞ্চু হয়ে যেতে পারি, তখন কাকে ধরবো? এখানে তো টাকা তো কোম্পানি নিচ্ছে না, টাকাটা আমাদের মধ্যে রোটেশন করছে ব্যাংকিং সেক্টরের মতো। দীঘার মতো শহরেই এই ব্যবসা চলছে প্রশাসনকে আড়াল করেই। সমাজের শিক্ষিত প্রতিষ্ঠিত মানুষের আনাগোনা সবচাইতে বেশি এখানেই, কিন্তু ধোপে টিকলো না এই ব্যবসা। রমরমিয়ে চিটফান্ড ব্যবসা চালানোর কথা কানে ওঠে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক রশ্মি কমলের কাছে। আমরা গতকাল যে আছে এটা খবর পেয়েছিলাম, তারপরে মতলব মিডিয়া থ্রু দিয়ে আমরা একটা স্টিং অপারেশনের ভিডিও পেলাম। তো আমি এসপিকে তখন এসপির সঙ্গে কথা করে ওনাকে একটু ইয়ে করলাম কি এটা কি ব্যবস্থা নেওয়া যাবে, আপনি একটু ব্যবস্থা নিন। তো উনি সিআইডির সঙ্গে কথা করে ওটা ব্যবস্থা পুলিশ থেকে নেওয়া হয়েছে, ওটা লোকটি অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমরা অনেক হয়তো আছে, কিন্তু আমরা এখনো আমি খবর পাইনি। যেমন যেমন খবর পাবো কিন্তু ওদেরকে ছাড়া হবে না, ওরা অ্যারেস্ট হবে নিশ্চয়। দীঘা থেকেই গ্রেপ্তার করা হয় ওই চিটফান্ড কর্তাকে। ধৃতকে কাঁথি মহকুমা আদালতেও তোলা হয়। এটা কতদিন ধরে করছিলেন? কতদিন ধরে করছিলেন? এটা সোশ্যাল মিডিয়া সাইট, আমি করার কিছু না। তোমরাও খুলো, তোমরাও পাবে, কেউ পাবে। সোশ্যাল মিডিয়া, এটা আমার কিছু না, এটা ওয়ার্ল্ড ওয়াইড চলছে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। সিঙ্গাপুরের আদলে দীঘায় গড়ে উঠবে ডলফিন পার্ক। রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয়েছে প্রাথমিক পর্যায়ের কাজ। ডলফিন পার্ক চালু হলে বিনোদন ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে যাবে সৈকত শহর দীঘা। গাঙ্গেয় শুশুক হামেশাই দেখা যায় গ্রাম বাংলার গঙ্গা তীরবর্তী এলাকায়। তবে ডলফিন দেখার স্বাদ মেটাতে হলে বাংলার মানুষকে পাড়ি জমাতে হতো সিঙ্গাপুর অথবা অন্য কোনো দেশে। এবার ডলফিন দেখার স্বাদ মিটবে এই বাংলায়, তাও আবার পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দীঘাতে। সিঙ্গাপুরের আদলে দীঘাতে গড়ে উঠবে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম ডলফিন পার্ক। রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয়েছে প্রাথমিক পর্যায়ের কাজও। দীঘা রেল স্টেশনের কাছে কয়েক একর জমিতে পিপিপি মডেল গড়ে উঠবে এই পার্কটি। এ বিষয়ে সিঙ্গাপুরের সরকারি প্রতিনিধি দলের সঙ্গেও কথা শুরু হয়ে গেছে। পরিস্থিতি অনুযায়ী চলতি মাসেও জমি পরিদর্শনে আসতে পারেন তারা। এ বিষয়ে রামনগরের বিধায়ক অখিলগিরি বলেন, খুব আনন্দের খবর যে আমাদের এই যে দীঘাতে দীঘা স্টেট জেনারেল হসপিটাল তার পাশে এবং দীঘা রেল স্টেশনের পিছনে যে জায়গাটা তারিকার পাশে সব থেকে যে বড় জায়গা 100 কত বিঘা জায়গা পড়ে আছে, সেই জায়গাটা পিপিপি মডেলে একটা অ্যামিউজমেন্ট পার্ক এবং সেখানে অ্যামিউজমেন্ট পার্কের সাথে ডলফিন পার্ক যেটা সিঙ্গাপুরে আছে, সেই ডলফিন পার্ক তৈরি করার জন্য একটা প্রস্তাব গ্রহণ করা হয়েছে। বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম ডলফিন পার্ক হলে দীঘার উন্নয়নের মুকুটে আরও একটি নতুন পালক যোগ হবে, বাড়বে পর্যটকের সংখ্যাও। বিনোদন ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে যাবে সৈকত শহর দীঘা। অল্প খরচেই সৌন্দর্য উপভোগ করার ক্ষেত্র হয়ে উঠবে সৈকত শহর, জানালেন দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শিশির অধিকারী। দীঘাকে মুখ্যমন্ত্রী গোয়া করতে চাইছেন এবং বাঙালির কাছে অল্প খরচে সমুদ্রের বেলাভূমি তটভূমি তাকে যতভাবে সুন্দর করে তোলার যে প্রক্রিয়া আছে সব প্রক্রিয়া তিনি অ্যাডপ্ট করতে বলছেন, যাতে করে আরো মানুষ আকৃষ্ট হয়ে আরো সামুদ্রিক সৌন্দর্য উপভোগ করতে পারে। সেই জন্য এসব পরপর নতুন নতুন সমস্ত আইটেম যোগ হচ্ছে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। নন্দকুমার থানার করক দেশপ্রাণ পাঠাগার থাকলেও নেই পাঠকের সংখ্যা। ইন্টারনেটের যুগে বই পড়ার ঝোঁক কমেছে মানুষের মধ্যে, নেই লাইব্রেরিয়ানও। গ্রাহক কমায় এমন অবস্থা জানালেন স্থানীয় বাসিন্দারাই। টালির চাল দিয়ে তৈরি বাড়ির সামনে বসানো বিবর্ণ প্রস্তর মূর্তি, বাড়ির দরজা জানলায় দেখা যাচ্ছে মাকড়সার তৈরি জাল, ভেতরে রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাসনপত্র রাখা, কিন্তু তাল কাটল অন্যখানে। টালির চালের বাড়ির দেওয়ালে লেখা করক দেশপ্রাণ পাঠাগার।
গ্রামবাসীদের কাছ থেকে জানা গেল, গ্রামীণ পাঠাগারের শুধুমাত্র কাঠামোই রয়েছে এখানে, নেই বই, ভিড় নেই পাঠকদেরও। বর্তমানে এমনই অবস্থা নন্দকুমার থানার এই পাঠাগারটির। মূলত ইন্টারনেটের যুগে বই পড়ার ঝোঁক কমছে মানুষের মধ্যে। পরিষেবার দৌলতেই মোবাইলেই চাইলে পাওয়া যাচ্ছে তথ্য, তাই বইয়ের সাদা কালো অক্ষরের প্রতি টান কমেছে পাঠকদের। পাঠ্যপুস্তক ছাড়াও অন্যান্য বই পড়ার আগ্রহ কমেছে, জানালেন এক যুবকই। হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? 8 এ। আচ্ছা, এই তোমাদের এখানে গ্রামের পাঠাগার হয়ে জানো? এই আসো বই পড়তে? না। কেন? আমি তো সেইখানে স্কুলে পড়ি। মানে বিভিন্ন রকম গল্পের বই, বিভিন্ন রকম যে বই, এই পড়তে আগ্রহ প্রকাশ হয় না? না। এখন কম্পিউটার মোবাইলে সব দেখে নেওয়া সব, না? কম্পিউটার মোবাইল চলচ্চিত্র টিভি বেরিয়ে দিয়ে মানে বই পড়ার আগ্রহ কমেছে পাঠক পাঠিকাদের মধ্যে। পাঠাগারে নেই লাইব্রেরিয়ান, গ্রাহক কমায় এমন অবস্থা, জানালেন স্থানীয় বাসিন্দারাই। এটা পাঠাগার, কড়ক দেশপ্রাণ পাঠাগার, এখানে কি অবস্থা? মানুষ কি আগে যেমন চলতো রমরমা, মানুষ বই পড়তে আসতো, সেই জায়গাটা কতটা ভাটা পড়েছে? এখন মানুষ ঠিক মতন আসছে না কেন? এখন তো ইনকামের যে যার এতে চলে গেছে, আর সময় দিতে পারছে না। আগে করা মানুষ অত ইনকামের এতে গেত না, তাই মোবাইল থাকার জন্য ওই সব বইটই এখন কেউ ঘাটছে না। এখন সে আর লোক আসেনি, বইপত্র সেরকম নতুন কিছু আসেনি, আসে না। এখন কদিন পাঠাগার খুলে? কদিন পাঠাগার খুলে? 2-4 দিন খুলে, তো লোক আসে না, বাচ্চারা আসে। একটু বর্ষাকালে একটু হয়, কাজপত্র বন্ধ থাকে, সেই সময় একটু আড্ডা দিল। শ্রী পঞ্চানন্দ বাড়ি কড়ক। এটা কোন ব্লক? নন্দকুমার ব্লক। প্রসূন ব্যানার্জি রিপোর্ট, নিউজ RCBS। কোলাঘাট থানার আমুলহান্ডা গ্রাম পঞ্চায়েতের মহিষকোট মডেল শিশু শিক্ষা কেন্দ্র 5 বছর ধরে শিশু শিক্ষা কেন্দ্রের বেহাল অবস্থা। উচ্চ মহলে জানিয়েও মেলেনি সুরাহা। ফলস্বরূপ খোলা ছাদের নিচেই চলছে পড়াশোনা। তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন অতিরিক্ত জেলাশাসক প্রশান্ত অধিকারী। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার আমুলহান্ডা গ্রাম পঞ্চায়েতের মহিষকোট মডেল শিশু শিক্ষা কেন্দ্রের বেহাল অবস্থা 5 বছর ধরে। শিক্ষিকা ছাত্রছাত্রী রাঁধুনি থাকলেও পরিকাঠামো নেই এই স্কুলের। এই স্কুলের শিক্ষিকারা গ্রাম পঞ্চায়েত প্রধান, এলাকার বিডিও সহ বিভিন্ন মহলে লিখিত আবেদন জানানো সত্ত্বেও কেউই কর্ণপাত করেননি। বাধ্য হয়ে ছাত্রছাত্রীদের স্কুলে আসতে বারণ করে দিয়েছেন শিক্ষিকারা। বছর যাবৎ আমাদের সেন্টার এমনই ভগ্ন অবস্থায় পতিত হয়ে আছে যে আমি অফিসে জানালাম, অঞ্চলে জানালাম, ভিডিওতে জানালাম, কোনো রকম ব্যবস্থা নেননি। এলাকার মায়েদের, গার্জেনদেরকে সবাইকে নিয়ে আমি একটা মিটিং করেছি। মিটিং করে সবার সই নিয়েছি। সই নেওয়ার পর আমি সব জায়গাতেই জমা দিয়েছি। আমাদের উপর মহলে যে সুপারভাইজার থাকেন, সেই সুপারভাইজার বলেছেন যে এইভাবে, আমিও তো সবাইকে বলেছি, আমি অফিসে বলেছি, অঞ্চলে বলেছি, কেউ কোনো গ্রাহ্য করছে। এবার অসুবিধা বলতে আমাদের সেন্টারের এমনই অবস্থা, চাল সামনের দিকে যে রান্নার চাল আছে পুরো ভেঙে পড়ে ঝুলছে। এবার আমাদের বাচ্চারা যেখানে পড়াশোনা করে সেই পড়াশোনার জায়গাটা এমনই অবস্থা যে বৃষ্টির জল পড়ছে, মেঝে সমস্ত কিছু ড্যাম হয়ে আছে, খাবার দাবার নষ্ট হচ্ছে এই ড্যামের কারণে। আর বাচ্চাদেরকে পড়তে আসতে আমি দ্বিধাবোধ করছি, কারণ আমারও রিস্ক, বাচ্চাদেরও রিস্ক। বিদ্যালয়ের ছাদ ভেঙে ঝুলে পড়েছে, দেওয়ালে ফাটল, দেওয়াল চুঁইয়ে জল পড়ে যখন তখনই। যে কোনো মুহূর্তেই বিপদ ঘাড়ে ভেঙে পড়তে পারে। পাঠালে এই বাড়ি থেকে টালি ভেঙে পড়বে। বাচ্চাদেরকে শিক্ষার জন্যই তো পাঠানো, বাচ্চা ঠিকভাবে পড়তে পারছে না, বাচ্চাদেরকে তো পড়াশোনার জন্যই সেন্টারে পাঠানো। ফলস্বরূপ খোলা ছাদের নিচেই চলছে পড়াশোনা। প্রায় 20 জনের বেশি ছাত্রছাত্রী এবং চাইল্ড মাদার মিলিয়ে প্রায় 50 জনেরও বেশি রান্না হয় এখানে। সুবিধা হচ্ছে আমাদের সেন্টারটা এমনই অবস্থায় হয়েছে যে ভেঙে ভুঙে একেকার, ভেতরে আমরাও যখন বৃষ্টি আসে দাঁড়াতেও পারি না, বাচ্চাদের যে কিভাবে পড়াবো ওখানে থাকতে দিতেও পারি না, বসাতে দিতে পারি না। আমাদের যে সেন্টারে এত মালপত্র আসে আমরা রাখতেও জায়গা পাই না, এত ড্যাম জিনিসপত্র সব নষ্ট হয়ে যায়। নষ্টের কারণে আমরা ফেলে দিতে বাধ্য হই। অফিস থেকে আমাদের বলে দিয়েছে জিনিস নষ্ট হলে ফেলে দেবে, কিন্তু কাউকে দেবে না। আর এই নষ্ট জিনিস আমাকে দিতেও পারি না, কাউকে খাওয়াতেও পারি না। কিন্তু বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতিতে ভীত রাঁধুনি থেকে শুরু করে শিক্ষিকারা। এ বিষয়ে অতিরিক্ত জেলাশাসক ট্রেজারি প্রশান্ত অধিকারী বলেন, বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে দেখছেন, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। তো তারা শিশু শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে ব্লক বা পঞ্চায়েতে কোনো ইনফরমেশন দিয়ে থাকলে তো ব্যবস্থা নেওয়ার কথা। ওরা ইনফরমেশন দিয়েছে কিনা আমি খবর নিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে বিডিও সাহেবের সঙ্গে কথা বলতে হবে। আমাদের এদিক থেকে যেটা নোডাল অফিসার যিনি আছেন আর কি শিশু শিক্ষা কেন্দ্র, মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের, তার সঙ্গে কথা বলতে হবে যে কি অবস্থা আছে, তাদের আবেদনপত্র যেটা পাঠিয়েছে সেটার কি অবস্থায় রয়েছে ওটা খবর নেব আর কি। খবর নিয়ে তারপরে দেখব। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS।
সোমবার গভীর রাতে চণ্ডীপুরে এক মুদির দোকান থেকে কয়েক লক্ষ টাকা সহ চুরি যায় বেশ কিছু সোনার গয়না। প্রায় 4 লাখ টাকার মতো চুরি হয়েছে, এমনটাই জানান দোকান মালিক। ঘটনার তদন্তে নেমেছে চণ্ডীপুর থানার পুলিশ। একটি মুদি দোকান থেকে লক্ষাধিক টাকা চুরির ঘটনা ঘটল সোমবার গভীর রাতে। ঘটনাটি ঘটেছে চণ্ডীপুর থানার বাবুইয়াতে। সূত্রের খবর, নিজের মুদির দোকানে 2,15,000 টাকা এবং বেশ কয়েক ভরি সোনা রেখেছিলেন দোকান মালিক বিষ্ণুপদ দাস। মঙ্গলবার সকালে কলকাতায় জিনিসপত্র কিনতে যাওয়ার কথা ছিল ওই ব্যক্তির, কিন্তু তার মধ্যেই সোমবার চুরির ঘটনাটি ঘটে। মঙ্গলবার দোকান খুলতে এসে ওই ব্যক্তি দেখেন জানলার রড ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, নগদ টাকা ও সোনার গয়না উধাও। সব মিলিয়ে প্রায় 4 লাখ টাকা চুরি হয়েছে মত বিষ্ণুপদবাবুর। চুরির অভিযোগ জানানো হয়েছে চণ্ডীপুর থানায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আজকে মাল করতে যাব বলে কিছু টাকা রেখেছিলাম, 1,20,000 টাকার মতো। এসে দেখি টাকা পয়সা নাই, আর ঘরের কিছু গয়না এখানে ছিল, আমার স্ত্রীর গয়না এবং আমার কিছু গয়না, আমার ছেলের আংটি, একটা স্যুট, এই ছিল। কত ভরি সোনার গয়না হবে? 5 ভরির মতো। সমীর মাইতির রিপোর্ট, নিউজ RCBS। রাজ্যে নতুন সরকার গঠনের পর মঙ্গলবার প্রথম হলদিয়া উন্নয়ন পর্ষদের বৈঠকে 100 কোটি টাকার উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমিটি থেকে হলদিয়া পৌরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল সহ বেশ কয়েকজনকে বাদ দেওয়া হয়। সেই জায়গায় নতুন কমিটিতে যুক্ত হয়েছেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, পাঁশকুড়া বিধানসভার বিধায়ক নন্দ মিশ্র সহ অন্যান্যরা। হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদে আসীন রয়েছেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে নতুন সরকার গঠনের পর মঙ্গলবার প্রথম হলদিয়া উন্নয়ন পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হলো। সেই বৈঠকে 100 কোটি টাকার উন্নয়ন বিষয় নিয়ে আলোচনা হয়। হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদে ছিলেন প্রাক্তন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। তিনি চেয়ারম্যান পদে থেকে এলাকায় আমূল উন্নয়ন করেছিলেন, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তার বিধানসভায় মন্ত্রী হিসেবে নিয়ে যাওয়ার জন্য নন্দীগ্রাম বিধানসভায় প্রার্থী করেছিলেন শুভেন্দু বাবুকে। সেই সময় এলাকার মানুষের মধ্যে চিন্তা জেগেছিল তিনি হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদে থাকতে পারবেন কিনা। কিন্তু রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বারের জন্য সরকারের আসনে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের পরিবহন মন্ত্রীর পাশাপাশি হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদে পুনরায় আসীন হন শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষের কথা চিন্তা করে হলদিয়া উন্নয়ন পর্ষদের এলাকাকে উন্নয়নে ভরিয়ে তুলতে 100 কোটি টাকার উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করেন নতুন কমিটির সদস্যদের সাথে। হলদিয়া উন্নয়ন পর্ষদের 13 জনের কমিটি, আর সেই কমিটি থেকে হলদিয়া পৌরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল সহ বেশ কয়েকজন বাদ পড়েছেন। এই নতুন কমিটি, নতুন সরকার আসার পরে, এবার আমাদের সরকারের সেকেন্ড টার্মের পরে কমিটি করে দিয়েছিলেন 13 জন মেম্বারের, তার ফার্স্ট বোর্ড মিটিং ছিল। সেই বোর্ড মিটিং হলো আমরা যে ধারাবাহিকভাবে আমাদের যে উন্নয়নের কাজগুলো চলছে সেগুলো রিভিউ হলো। আমাদের টার্গেট 100 কোটি টাকার উন্নয়নের কাজ আমরা করব। রাজ্য সরকার গত বছর আমাদের 50 কোটি দিয়েছিলেন। 50 কোটি টাকা আমরা ধরুন PNRD-র PMGSO এর কাজ, আপনার PDCL এর ডিপোজিট স্কিমে একটা কাজ, পোর্টের কিছু রেভিনিউ শেয়ারিংয়ের কাজ, আমাদের কস্ট শেয়ারিংয়ের কাজ, IOCর কিছু পাইপলাইনের কাজ, সব মিলিয়ে আমরা 100 কোটির কাজ গত ফিনান্সিয়াল ইয়ারে করেছি। সেই জায়গায় নতুন কমিটিতে যুক্ত হয়েছেন নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে, পাঁশকুড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান নন্দ মিশ্র সহ অন্যান্যরা। এদিন চেয়ারম্যান শুভেন্দু অধিকারী বলেন, হলদিয়া উন্নয়ন পর্ষদের এলাকা উন্নয়নের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বিপুল টাকা বরাদ্দ করেছেন। সেই অর্থে এলাকাকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হবে। কোন কোন এলাকায় কি কি উন্নয়ন প্রয়োজন রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। এই ফিনান্সিয়াল ইয়ারেও আমরা নতুন 100 কোটির কাজ করব, অ্যাকসেপ্ট করছি। এবং আমরা ফুড পার্কের যে জায়গাটা আছে 300 একর, সেটা আমরা WPITDC-কে, পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমকে হস্তান্তরিত করছি, যাতে ওই 300 একরে নতুন করে শিল্পায়নের কাজ শুরু হতে পারে। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। নিউজ RCBS আজ এই পর্যন্তই। ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।